সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দেশে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে করদাতাদের উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে করদাতা এবং কর গ্রহণকারী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন সরকার প্রধান। রাজধানীতে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রীর এসব কথা বলেছেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়াতে এনবিআরকে জনগণের আরও বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও অভিশাপ মুক্ত ছিল না বলে জানান সরকার প্রধান। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর-এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। নিয়ম মেনে কর আদায় রাষ্ট্র এবং সরকারের জন্য ইতিবাচক, এজন্য রাজস্ব আহরণকে সহজ করতে হবে বলে জানান তারেক রহমান। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি থেকে সরে আসার কথা জানালেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত 4 সদস্য। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নেতারা বলেন, জিয়ার আদর্শ ও বিএনপির রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে বর্তমান সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে বিএনপির 4 নতুন স্থায়ী কমিটির সদস্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তারা। পরে স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান আরও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব অর্পণে যেন আমরা সফলকাম হই, যেন আমরা এই কার্য পালনে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করছে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক উল্লেখ করে সেই ঐতিহ্য ও সুযোগকে সফলভাবে কাজে লাগানোর কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা।
জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কারাগারে থেকে আওয়ামী লীগের নেতাদের মোবাইল ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তবে এই প্রবণতা কমেছে বলে জানান তিনি। প্রমাণ পেলেই জড়িত থাকা কারারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইজি প্রিজন। সকালে রাজধানীর বকশীবাজার কারা মহাপরিদর্শক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন। কারাগার থেকে পলাতক বন্দির সংখ্যা 690 জন। এদের মধ্যে 166 জনের কোনো তথ্য নেই বলেও জানান তিনি। বন্দীদের গতিবিধির উপর নজর রাখতে কারাগারগুলোতে পর্যায়ক্রমে এআই ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি। দেশের কারাগারগুলোর মধ্যে 21টি সংস্কার প্রয়োজনের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল 4টা। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি পদে এবার 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তার মনোনয়নপত্রের প্রস্তাবক জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং সমর্থক এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা। সকালের ভারী বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়। নগরীর কাতালগঞ্জ, রাহাত্তার পুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাস গোলার বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান পানি জমেছে। তবে বৃষ্টি কমে আসার সাথে সাথে সড়ক থেকে পানি সরে গেলেও নিচু এলাকার বিভিন্ন বাড়ির নিচতলায় পানি জমে থাকায় অধিকাংশ মানুষের দুর্ভোগে দিন কাটছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই এবার আর রেহাই নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। আজ থেকে কুমিল্লার 105 কিলোমিটার অংশে 199টি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। এতে দুর্ঘটনা কমার পাশাপাশি মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হবে আশা সংশ্লিষ্টদের। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল। এই মহাসড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া চালানো সহ নানা ট্রাফিক আইন লঙ্ঘনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবার প্রযুক্তির চোখে ধরা পড়বে আইন ভাঙার ঘটনা। আজ থেকে চালু হলো এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের 105 কিলোমিটার জুড়ে 5টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অন্তত 199টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। ক্যামেরাগুলো সার্বক্ষণিক যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করছে, শনাক্ত করবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। এদিকে এআই ক্যামেরার ব্যবহারে চালকদের সচেতনতা বৃদ্ধি পাবে, এতে সড়কে দুর্ঘটনা কমবে। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চালক ও সচেতন মহল। হ্যাঁ, প্রথম মামলা 2500, এর পরের মামলা যায় 5000 টাকা। তো এটা মনে করছে মালিকেরও লস, ড্রাইভারেরও লস। তো যদি আপনার নিয়ন্ত্রণে থাকলে আপনার দেখা গেছে মামলাটা আর খাইতো না, দুর্ঘটনার থেকে মানুষ বাচ্চা যাইব। স্পিডের মধ্যেই প্রতিটা ড্রাইভার তার গাড়ি চালাবে সর্বোচ্চ ওই স্পিডের মধ্যেই, এবং প্রতিটা ড্রাইভারই সচেতন হবে, কারণ এই ক্যামেরার সামনে বলে ওভার স্পিডে গেলে অটোমেটিক মামলা হয়ে যাবে। এই ক্যামেরা চালু হতে আমাদের জন্য, ড্রাইভারদের জন্য সুবিধা হয়েছে, মালিক পক্ষের জন্য সুবিধা হয়েছে, এবং কি পথচারীর জন্য সুবিধা হয়েছে। সড়ক দুর্ঘটনাতে আমরা মুক্ত পাবো। এই মহাসড়কে যারা গাড়ি চালাবেন তারা যখন এটা বুঝতে পারবেন যে এরকম মামলা হচ্ছে, তখন তারাও আসলে নিয়ন্ত্রিত অবস্থায় বা কাগজপত্র আপডেট করে বা উল্টো আসলে গাড়ি চালাবে না। শুধু আইন প্রয়োগ নয়, মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এই ক্যামেরাগুলো ইউজ করে আমরা মামলার অটোমেশন কার্যক্রমটা হবে। অটোমেটিক অপরাধ ডিটেক্ট করে মামলা হয়ে যাবে, সংশ্লিষ্ট যে গাড়ি ব্যবহার করে তার মোবাইলে মেসেজ চলে যাবে।
প্রযুক্তি নির্ভর এই নজরদারি মহাসড়কে দুর্ঘটনা কমাবে এমনটিই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। তবে এবার মেধাবী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিয়ে উদাহরণ তৈরি করলেন গাজীপুর ৫ সংসদীয় আসনের এমপি AKM ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। সকালে গাজীপুরের কালীগঞ্জের সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ব্যতিক্রমী দৃশ্যের দেখা মেলে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM কামরুল ইসলামও। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, বই পড়া প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্ব ক্যাম্পাস পরিদর্শন পরিচ্ছন্নতা রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান জেলা প্রশাসক। এই বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, কি কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আটক রাখা হয়েছে, কি বলছে পুলিশ? এখন পর্যন্ত প্রায় 21 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে প্রায় 10 মিনিট আগে মাহাদি এবং সাথে যে দুইজন ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা ছাড়া পেয়ে থানার সামনে ফটকের সামনেই তারা এখন পর্যন্ত রয়েছেন এবং এখানে সাংবাদিকদের সাথে তারা মত বিনিময় করছেন। তো এখানে তাদের আটক রাখা হয়েছিল মূলত গত সোমবার বিকেল 5টার দিকে যে তাদের অসহনীয় লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে। তো সেই বিক্ষোভ মিছিল থেকেই মূলত মাহাদি সহ 3 জনকে আটক করা হয়। 3 জনকে আটকের করার পরে রাত পর্যন্ত এখানে থানার মধ্যে রাখা হয় এবং সকালে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে প্রায় দুপুর 2টার দিকে তাদেরকে মুচলেখা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এখন তারা ছাড়া পেয়ে তাদেরকে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। জানছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আটক রাখার খবর। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো 2026। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে 20 আগস্ট থেকে 3 দিন ব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে। দুপুরে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান চট্টগ্রাম বিল্ড এক্সপো 2026 সাব কমিটির আহ্বায়ক স্থপতি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো 2026 সাব কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদি ইফতেখার উপস্থিত ছিলেন। এবারের এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট 30টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণের সেমিনার ও আলোচনা। সরকারকে অযৌক্তিক ব্লেম দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে ময়মনসিংহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিরোধী দল আন্দোলন করুক, তবে প্রত্যেকটি দলের একটি ক্রেডিবিলিটি আছে, কিন্তু সরকারকে অযৌক্তিকভাবে অভিযুক্ত করে চাপ সৃষ্টি করে সচিবালয়ে ঘেরাও করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। এগুলো জনগণ দেখছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটে মানুষ যথেষ্ট কষ্ট পাচ্ছেন। প্রধানমন্ত্রী এজন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে যেহেতু বোঝাচ্ছি এবং চারপাশে প্রচুর ইনফরমেশন আছে, আপনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট যত এনার্জি এক্সপার্ট আছেন যারা কোনো দল করেন না, আপনি তাদের যে কারো বক্তব্য খুঁজে দেখবেন। আমি নিজে দেখেছি আগ্রহ করে, কেউ সরকারকে ব্লেম করছে না, তারা ওই আগের সংকটের কথা বলছে। সুতরাং বিরোধী দল তাদের কাজ করুন। মোবাইল ফোন আসক্তি দূর করে শিক্ষার্থীদের বই মুখে করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ব্যতিক্রমী বই পড়া উৎসব। স্কুল, মাদ্রাসা ও কলেজের 38টি প্রতিষ্ঠানের
25,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে এই উৎসবে। প্রতিদিন সকাল হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন আয়োজকরা। তারা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন পাঠ্যক্রমের বাইরে 14 জন লেখকের বিখ্যাত সব বই। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। তবে বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্তির কারণে বই পড়তে যেন ভুলে যাচ্ছে কিশোর তরুণরা। এই বাস্তবতায় শিক্ষার্থীদের আবারও বইমুখী করতে এবং বইয়ের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব দ্বিতীয়বারের মতো এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মোবাইল থেকে বই পড়া থেকে বই থেকে বই পড়াটাকে আমি ভালো বলে মনে করি। শুধু GPA 5 বা রেজাল্ট ভালো করলেই হয় না, অনেক কিছু জানতে হয়। মোবাইলে বইটা না পড়ে সবাই চেষ্টা করবে যেন বইটা হাতে নিয়ে পড়ার, মানে এটার অনুভূতি অন্যরকম। ছেলেমেয়েরা বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তারা নতুন নতুন বই পড়তে চাচ্ছে এবং লাইব্রেরির প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে। 3 মাস ব্যাপী বই পড়া উৎসবের এমন আয়োজন। 3টি বিভাগে মুকুল, ফুল ও ফল নামে শিক্ষার্থীদের অংশগ্রহণে 14টি বিখ্যাত বইয়ের বিভিন্ন পাঠ থেকে হবে প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি আছে, কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি আছে, বিখ্যাত বিখ্যাত সব বই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা যেন ভালো কাজের সাথে সংযুক্ত হয়, যেন তারা মোবাইলের স্ক্রিন থেকে সরে আসে। বই পড়ার আনন্দ ও অভ্যাস গড়ে তুলতে শ্রীমঙ্গল উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ সহ 38টি শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শিক্ষার্থী একসাথে এই বই পড়া উৎসবে অংশ নিচ্ছে। গ্রামের স্কুল থেকে শুরু করে আমাদের মাদ্রাসা থেকে শুরু করে প্রতিষ্ঠিত স্কুল সবাই একসাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সকলের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হচ্ছে তারা এত সপ্রতিভ এবং এই বইগুলির মধ্যে পড়ে তারা যেভাবে জ্ঞান অর্জন করবে, পাশাপাশি তাদের মধ্যে যদি একটা পাঠ্যাভ্যাস তৈরি হয়, এটাই আমার কাছে মনে হয় যে বড় একটা পাওয়া হবে। মোবাইল ও ডিজিটাল বিনোদনের এই সময় বইকে আবারও শিক্ষার্থীদের নিত্যসঙ্গী করে তুলতে এমন উদ্যোগ থেকে জ্ঞানভিত্তিক ও আলোকিত একটি নতুন প্রজন্ম গড়ে উঠবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। NTV নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে 9 শ্রমিক নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত জাহাজটি এখনও গ্যাস মুক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। জাহাজটিকে বিষাক্ত গ্যাস মুক্ত করতে দেশীয় বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানায় তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM বেঞ্জামিন রিয়াজের নেতৃত্বে 11 সদস্যের তদন্তের একটি তদন্ত কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা জানান, সরকার হতাহতের এই ঘটনাকে বেশ গুরুত্ব দিয়েছে। যারা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, কোথাও কোনো ত্রুটি বা বিচ্যুতি ছিল কিনা বা কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় 9 শ্রমিকের মৃত্যু হয়। অতি প্রয়োজনীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানির নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই অতি জরুরি ওষুধের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখতে কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও টেকসই জ্বালানি নীতির দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান জ্বালানি সংকট মূলত আমদানি নির্ভর নীতির ফল। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সৌর ও বায়ুশক্তির বিকেন্দ্রীভূত ব্যবহার এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। তবে এবার মেধাবী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিয়ে উদাহরণ তৈরি করলেন গাজীপুর 5 সংসদীয় আসনের MP AKM ফজলুল হক মিলন ও
জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। সকালে গাজীপুরের কালীগঞ্জের সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ব্যতিক্রমী দৃশ্যের দেখা মেলে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামও। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, বই পড়া প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান জেলা প্রশাসক। নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস নারায়ণগঞ্জ কর্মসূচি। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনের সুবিধা ও বাংলা কিউআর কোডের ব্যবহার তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি বাংলা কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবায় সহজে লেনদেন করা যায়। এতে নগদ টাকা বহন ও লেনদেনের ঝুঁকি কমার পাশাপাশি সময়ের সাশ্রয় হয়। নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে আয়োজকরা। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত 20টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত 68 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 12টি পরিবারকে 5 লাখ টাকা করে মোট 60 লাখ এবং আহত 8টি পরিবারকে 1 লাখ করে 8 লাখ টাকা সহ মোট 68 লাখ টাকার চেক বিতরণ করা হয়। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাহাদ। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে গতকাল থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সৈকতে পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে বলেছে লাইফগার্ড কর্মীরা। এছাড়া সমুদ্র উপকূলে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বলা হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা। সকালের ভারী বৃষ্টিপাতে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়। নগরীর কাতালগঞ্জ, রাহাত্তারপুল, বাকুলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসকোলার বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান পানি জমেছে। তবে বৃষ্টি কমে আসার সাথে সাথে সড়ক থেকে পানি সরে গেলেও নিচু এলাকার বিভিন্ন বাড়ির নিচ তলায় পানি জমে থাকায় অধিকাংশ মানুষের দুর্ভোগের দিন কাটছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। কুষ্টিয়ায় জামায়াত ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গতরাতে কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পিএস মমিন বিশ্বাস বাদী হয়ে গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ সহ 23 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুমন হোসেন হাফিজুর রহমান জিহাদি বাদী হয়ে মোহাম্মদ তানভীর, আলী আহসান মুজাহিদ ও মুস্তাফিজুর রহমান পলাশ সহ 13 জনের নাম উল্লেখ সহ আরও 30 থেকে 35 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ও কিয়াও সোয়েমোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে গত 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত
রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় 2017 সালের পর রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা নতুন রোহিঙ্গা এবং ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের তথ্য যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। I have already answered the question. সবকিছু কিন্তু অ্যাম্বাসেডর বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন, উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। I have already answered the question. সবকিছু কিন্তু প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। তো সেটা নয় যেটা উঠে আসছে, এটা অবশ্যই আসছে। সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চা বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধনীতে তিনি এমন কথা বলেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজ খবর নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকলেও কেউ তা না করায় আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে অধিবেশন কক্ষে স্থাপিত 3টি বাক্সে ব্যালট পেপার ফেলবেন সংসদ সদস্যরা। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা হবে। পরবর্তীতে সংসদ অধিবেশনে কক্ষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা ও সিএসি এএমএম নাসির উদ্দিন। আর গেজেটের কার্যক্রম সম্পন্ন করবে ইসি সচিবালয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। বাছাই, প্রত্যাহার, ভোট গ্রহণ, এই 4টা স্টেজ হচ্ছে আছে। আজকে 3য় স্টেজটা পার হলো, এখন আমরা 4th স্টেজটা হচ্ছে ভোট গ্রহণ। এবং ভোট গ্রহণের তারিখটা আমি বলেছি, সময়টাও বলেছি, কোথায় হবে সেটাও জানিয়েছি, পদ্ধতিটাও বলেছি। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। আমি নির্বাচন পর্যন্ত বলি, শপথের ব্যাপারটা পরবর্তীতে। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএমএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী জানান, 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয় এমন কারণ দেখিয়ে বৃহস্পতিবার এই রিট করেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। গতকাল রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। এই আদেশকে বাংলাদেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। ওই অবজারভেশনটা আদালত দিয়েছেন যে এটা এই আমাদের আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে পার্লামেন্টকে নির্দেশ দেব আপনি কি করবেন কিংবা করবেন না। ওটা সম্পূর্ণভাবে পার্লামেন্টের বিষয় এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে 6,000 কোটি টাকা। সকালে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে 20 বছরে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বিষয়ে কিভাবে উন্নয়ন করা যায় তা ভাবছেন।
এ সময় ঢাকা আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দুপাশে ময়লা সরিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এই 5টি নির্বাচন করতে সরকারের প্রায় 6,000 কোটি টাকার প্রয়োজন হবে। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন আমরা যৌথভাবে বসে কোন নির্বাচনটি আগে হবে, কোনটি পরে হবে এটা আমরা নির্ধারণ করব। তবে চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের 5টি নির্বাচনই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। নরসিংদীর জেল থেকে পালানো 166 জনের নথি কারা অধিদপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। সকালে রাজধানীর বকশীবাজার কারা মহাপরিদর্শকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন কারাগার থেকে এখনো 690 জন বন্দী পালিয়ে আছেন। বন্দীদের গতিবিধির ওপর নজর রাখতে কারাগারগুলোতে পর্যায়ক্রমে AI ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। দেশের কারাগারগুলোর মধ্যে 21টির সংস্কারের প্রয়োজনের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 600 কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। 600-র মধ্যে ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি না, নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। আমাদের এখানে জঙ্গি সংশ্লিষ্ট অথবা জিহাদি সংশ্লিষ্ট এরকম অধিক সংখ্যায় নেই। এখন কিন্তু আমাদের বন্দী ব্যবস্থাপনা অনেক স্মার্ট, অনেক ডাটা নির্ভর। আমাদের এখানে একজন এডিশনাল IG এখন কিন্তু বন্দী ব্যবস্থাপনাটা পুরোপুরি দেখছেন। উনি কিন্তু প্রতিনিয়ত এই ডাটাগুলো নিয়ে স্টাডি করছেন, যেখানে সমস্যা হচ্ছে, যেখানে পাচ্ছি সেখানে কিন্তু আমরা পরিবর্তন করছি, কঠোরতা বাড়াচ্ছি। বিএনপি সরকার গেল 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে, তবে সরকার ব্যর্থ হোক তা চায় না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের করা সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের যত বিভাগ রয়েছে সবখানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যোগ্যতার বিচার না করে বিএনপি কেবল নিজেদের কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতি, সীমান্তে পুশিন ও হত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিএনপি গণভোটের গণরায় না মেনে ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে। জামায়াতকে দায়িত্বশীল বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায়ে সোচ্চার থাকলে অতীতের বিরোধী দলগুলোর মতো গেল 6 মাসে কোনো জ্বালাও পোড়াও করেনি দলটি। সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে এবং কৃষি, শিল্প, সেচ, বিচার ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশক পথে হাঁটছেন সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত 4 সদস্য। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নেতারা বলেন, জিয়ার আদর্শ ও বিএনপির রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে বর্তমান সরকার। আরও একবার জানাচ্ছেন জাহিদ রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে বিএনপির 4 নতুন স্থায়ী কমিটির সদস্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তারা। পরে স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান আরও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব অর্পণে যেন আমরা সফল কাম হই, যেন আমরা এই কার্য পালনে আমরা আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।
রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করছে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি চারজনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক উল্লেখ করে সেই ঐতিহ্য ও সুযোগকে সফলভাবে কাজে লাগানোর কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির নতুন এই সদস্যরা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণপরিবহনে নারীদের নিত্যদিনের ভোগান্তি আর নিরাপত্তাহীনতার চিত্র বদলাতে রাস্তায় নেমেছে পিঙ্ক বাস। বিআরটিসির এই বিশেষ বাসের সবচেয়ে বড় চমক, চালক থেকে শুরু করে হেলপার পুরো বাস পরিচালনার দায়িত্বে রয়েছেন কেবল নারীরাই। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় শুরু হয়েছে এই বিশেষায়িত সেবা। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি এটি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই একটি অংশ। জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গাদাগাদি ভিড়, বাসে ওঠার তীব্র প্রতিযোগিতা আর দরজা দিয়ে ঠেলাঠেলি করে ওঠা, গণপরিবহনের নারীদের এটি নিত্যদিনের সংগ্রাম। এই ভোগান্তি কেবল সিট না পাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকে না, পদে পদে যোগ হয় নানা ধরনের হয়রানি আর নিরাপত্তাহীনতার শঙ্কা। নারীদের যাতায়াতের এই চিরচেনা দুর্ভোগ আর শঙ্কা দূর করে নিরাপদ যাত্রার স্বস্তি নিয়ে ব্যস্ত নগরীর উদ্দেশ্যে ডিপো ছাড়ছে একের পর এক পিঙ্ক বাস। এই বাসের সবচেয়ে বড় চমক, এর স্টিয়ারিং ধরা থেকে শুরু করে যাত্রীদের টিকিট চেক করা বা দরজা সামলানো, সব দায়িত্বেই রয়েছেন কেবল নারীরা। অবশ্যই এগিয়ে যাব, অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে যে আমি এই গাড়ি চালিয়ে আর কি নারী যাত্রীদেরকে সেফটিভাবে আর কি তাদের জায়গায় পৌঁছায় দিতে পারবো। আজকে মহিলা বাস সার্ভিসে মহিলা চালক হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন রুটে 10টি, চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে নির্দিষ্ট রুটে চলছে নারীদের পরিচালিত এই সেবা। আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা, তার উন্নতি করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহন খাতে যেখানে নারী কর্মীর উপস্থিতি একেবারেই নেই বললেই চলে, সেখানে পরিবহন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তার নতুন মানদণ্ড তৈরি করবে এই পিঙ্ক বাস। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, 3 হুইলার ও উল্টো পথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। সরকারের সমালোচনা করে মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, আগের সরকার আর বিএনপির সাথে কোনো পার্থক্য দেখছেন না জনগণ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন 2026 শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ নির্বাচন আর সংসদের কোনো অর্থ নেই। বলেন, আগের মতোই সবকিছুই চলছে, কোথাও কোনো পরিবর্তন নেই।
এছাড়া বিএনপি প্রথম থেকেই জনগণকে ধোঁকা দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, জুলাইয়ের সব স্বপ্ন পেছন দিকে হাঁটছে। নির্বাচনের পর বিএনপি সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসছে বলেও অভিযোগ করেন বক্তারা। বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে, তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে। 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীর কারিকুলামে 8টি খেলাধুলা যুক্ত করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, প্রথম শ্রেণীতে 2028 সাল থেকে এই অধ্যায় যুক্ত করতে আগামী সপ্তাহে কমিটি গঠন করা হবে। খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ইফটিজিং এর মতো অসামাজিক কাজ থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলায় তাদের আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার গত 6 মাসে হামাগুড়ি দিয়ে চলেছে, এবার হাঁটতে শুরু করেছে। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অভিযোগ করেন, প্রকাশকরা গত 20 বছর টাকা দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চালিয়েছে, যার কারণে বইয়ের মান নিম্নমুখী হয়েছে। আগামীতে 1 থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে থাকবে না, চলে আসবে, খেলায় নাম্বার পাবে। 2 বাচ্চারাও পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলামে এগুলি ইনক্লুড করব 2028 থেকে। এবার পরিমার্জন 4টা নতুন বই, আর আমরা নির্মোহ ইতিহাস যতটুকু পেরেছি এই স্বল্প সময়, আমরা এক্ষুনি এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যেই কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মৌসুম না থাকায় বাজারে সবজির দাম কিছুটা বেশি আছে, আর এই দাম বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আজ সচিবালয়ে এসব কথা বলেন তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরে সবজির বাজারে যেন আগুন লেগেছে। 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ভারত থেকে আমদানি করে কাঁচামরিচের বাজারের ঝাঁজ কিছুটা সামাল দেওয়া গেছে। ক্রেতাদের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বাজারে দাম বৃদ্ধির জন্য কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। রেডি সিজনে বিশেষ করে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না। 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। এবং এটা উৎপাদন না, এটা আমরা চেষ্টা করতেছি যেটা যে এখানে কৃষি পণ্য তো এক্স্যাক্টলি কন্ট্রোল করা যাচ্ছে না। উৎপাদন এবং চাহিদা দুইটার ক্যালকুলেশনটা আমার কাছে অ্যাকুরেটলি নাই। এদিকে সচিবালয়ের নিজ দপ্তরে এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত 6 মাসে সরকার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেরেছে। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এর আগে ঢাকা সফররত ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। দুই দেশের বাণিজ্যের পথে যেসব বাধা রয়েছে তা দূর করার বিষয়ে তারা আলোচনা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হলেন আর্জেন্টাইন স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলা। অন্যদিকে আবারও ঢাকা আবাহনীর দায়িত্ব সামলাবেন মারফুল হক। ফার্নান্দো ভারেলা 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন মোহামেডানের সঙ্গে। সাদা কালো দলটির দায়িত্ব গ্রহণের আগে ভারতের বিভিন্ন ক্লাবের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন স্প্যানিশ কোচ।
এদিকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে নতুন মৌসুমের দল গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আবাহনী। মারফুল হকের ওপরে ধানমন্ডির দলটি ভরসা রাখছে দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রূপকে সরিয়ে তার পদে শহীদ হোসেন স্বপনকে দায়িত্ব দিয়েছে আবাহনী কর্তৃপক্ষ।